আমি আশ্চর্য হলাম যে কেমন বাংলাদেশে ভাই পুলিশকে সৎ হতে হবে। অনেক পুলিশের দিকে তাকালে মনে হয় সে আপাত মস্তক একজন অপরাধী। কিভাবে 16 জন আসামিকে মৃত্যুদণ্ড দিলেন? উনি কি চোখ বন্ধ করে দিয়ে দিলেন নাকি আমি বুঝলাম না। কোনো মানুষের জীবন নিয়ে কি বিচারকরা ছেলেমেলা খেলেন? এটা ছাদের উপর নিয়ে জীবন্ত আগুন ঢেলে দিয়ে তাকে পুড়ে মেরে ফেলার এই কার্যক্রম করে উনি বিচারের প্রতি মানুষের প্রতি জুলুম করেছেন এবং নিরপরাধ এই 10 জন 15 জন মানুষকে উনি নির্যাতন নিপীড়ন এবং 10 জন 15 জন মানুষকে উনি নিরপরাধ মানুষকে উনি মৃত্যুদণ্ড দিয়েছেন। আজকে আলোচিত ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফির আলোচিত মামলার রায় মহামান্য হাইকোর্ট থেকে ঘোষণা করা হলো। আমি খুব আশ্চর্য হয়েছি যে বাংলাদেশে কি হচ্ছে, বিচারের নামে অবিচার এবং মানুষ নির্দোষ মানুষও যদি এভাবে বিচারের নামে অবিচারের শিকার হয়। এবং আপনার রায়টা আমি পড়ে শোনাচ্ছি। এই নারী শিশু ট্রাইব্যুনাল যে ফেনীর ওই নারী শিশু ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ উনি রায় দিয়েছেন 16 জন আসামিকে উনি মৃত্যুদণ্ড দিয়েছেন। এবং 16 জন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে 19 সালে থেকে কিন্তু এই 16 জন আসামি কন্ডেম সিলে ছিল। সেই থেকে আসামিরা আপিল করেছেন উচ্চ আদালতে এবং ডেথ রেফারেন্স। আজকে কিন্তু মহামান্য হাইকোর্টের যে বিচারপতি বিস্ময়দেব চক্রবর্তী, বিচারপতি AK-M রাশেদুজ্জামান সাহেবের বেঞ্চে আজকে এই নুসরাত জাহান রাফির হত্যার মামলার রায় ঘোষণা করেন। রায়টি ছিল যে 16 জন আসামিকে ফাঁসি দিয়েছে লয়ার সাবঅর্ডিনেট কোর্ট এবং এই মহামান্য হাইকোর্ট 10 জন আসামিকেই বেকসুর খালাস করে দেন এবং 4 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং 2 জন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। তাহলে আমার প্রশ্ন হলো যে 10 জন আসামিকে যদি খালাস দিয়ে দেন এবং শুধু তাই না, খালাস দেওয়ার পরে ওই আমাদের মহামান্য হাইকোর্টের বিচারপতিরা বিরক্ত হয়েছেন এবং অসন্তুষ্ট হয়েছেন। সাথে সাথে ওই নারী শিশু ট্রাইব্যুনালের যে সাবঅর্ডিনেট কোর্টের বিচারক তার প্রতি তাকে শাস্তি দিলেন এবং দ্রুতই তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, ইনস্ট্যান্ট নির্দেশ। তাহলে আমি আশ্চর্য হলাম যে কেমন বাংলাদেশে ভাই যে নারী শিশু ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজের বিচারক সমান, এই বিচারকের পরে কিন্তু হাইকোর্টের বিচারপতি হয়। তাহলে উনি একটা বিচার করবে আর হাইকোর্টে এসে ওনার বিচারটা সম্পূর্ণ উল্টে যাবে, তাহলে উনি কেমন বিচারক হলেন? বিচার তো এমন হওয়া উচিত যে নারী শিশু ট্রাইব্যুনাল বা জেলা দায়রা জজ বিচার করেছেন, মহামান্য হাইকোর্টে এসে বিচারটা 19 আর 20 হয়েছে, একটু কারেকশন হইতে পারে, কিন্তু আকাশ পাতাল পরিবর্তন হয়ে যাবে। এটা তাহলে এটা কী বিচার হইলো? আমি আশ্চর্য হয়ে যাই যে মানুষের জীবন নিয়ে কি বিচারকরা ছেলেমেলা খেলেন? ম্যাজিস্ট্রেটরা এবং লয়ার কোর্টের বিচারকরা কি ছেলে খেলা খেলেন? মানুষের জীবনকে মানুষকে কি মানুষ মনে হয় না? উনি কীভাবে 16 জন আসামিকে মৃত্যুদণ্ড দিলেন? উনি কি চোখ বন্ধ করে দিয়ে দিলেন নাকি আমি বুঝলাম না। কোনো এই মানুষ 8টি বছর ধরে কন্ডেম ছিলে, ফাঁসির আসামির মতো কন্ডেম ছিলে এই আসামিগুলো থেকেছে। চিন্তা করা যায় আসামিগুলো পরিবার কত কষ্ট করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করা, দৌড়াদৌড়ি করা। এই পুলিশ এই আসামিদেরকে রিমান্ডের পর রিমান্ড নিয়েছে, তাদের পিটিয়ে তাদের কাছ থেকে 164 নিয়েছে। এবং এই নুসরাতের কিন্তু ডাইং ডিক্লারেশন ছিল যে 4 জন আসামি বা 4 জন মানুষ তাকে বোকরা পরিহিত, তার গায়ে আগুন ঢেলে আগুন ধরে দিয়ে এই মাদ্রাসার এই ছাত্রটিকে নির্মমভাবে হত্যা করে তার 80% পুড়ে গিয়েছিল এবং পরবর্তীতে বার্ন ইউনিটেতে চিকিৎসা থাকা অবস্থায় সে মারা যায়। তখন সে একটা ডাইং ডিক্লারেশন দিয়ে যায়। ডাইং ডিক্লারেশনে সে বলেছে 4 জন বোরখাধারী বা 4 জন মানুষ তার হত্যাকে হত্যা করেছে। এই যে নারী যৌন হয়রানির কারণে মামলা করেছিল নুসরাত জাহান রাফি এই সিরাজউদ্দিন আপনার ওই মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে। ওই মামলাটাকে প্রত্যাহার করার জন্য তার বিরুদ্ধে চাপ দিতে থাকে এবং মামলার প্রত্যাহার না করিলে এই দল বলে এই নুসরাত জাহান রাফিকে একটা ছাদের উপর নিয়ে জীবন্ত আগুন ঢেলে দিয়ে তাকে পুড়ে মেরে ফেলার এই কার্যক্রম করে। তাহলে এইটা সাক্ষী আছে, প্রমাণ আছে। এবং তখনকার এই যে পুলিশ তদন্ত করেছে, বাংলাদেশ সর্বোচ্চ তদন্ত সংস্থা PBI তদন্ত করেছে, তদন্ত করার পরে চার্জশিট দিয়েছে, বিচার হয়েছে, 16 জনের মৃত্যুদণ্ড দিল মহামান্য হাইকোর্ট। সার্বিক বিবেচনা, নথি পর্যালোচনা এবং সাক্ষীদের প্রমাণস্বরূপ 10 জনকে খালাস দিলেন আর 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন এবং নির্দেশনা দিলেন এই 4 জনকে যেন কন্ডেম সেলে না রাখা হয়, সাধারণ কয়েদির মতো যেন তারা স্বাভাবিক নির্জন স্থানে বসবাস করার সুযোগ পায়। তাহলে আমি আশ্চর্য হলাম যে লয়ার কোর্টের বিচারপতিরা কি বিচার করেন? ওনার পরের পদবি তো মহামান্য হাইকোর্টের বিচারপতি। তাহলে এরাই যদি মহামান্য হাইকোর্টের বিচারপতি হয় তাহলে দেশ কেমন চলবে? এগুলো তো বিচারের নামে অবিচার হচ্ছে, আইনের শাসনের নামে মানুষের প্রতি নির্যাতন করা হচ্ছে। আজকে
এই এই 10 জন আসামি খালাস হয়ে যাওয়া মানে আপনি চিন্তা করতে পারেন? এটা তো মানুষ, এরা মানুষ, এদেরকে নিশ্চিত গলার দড়ি যেখানে ছিল সেখান থেকে তারা আজকে একবারে মুক্ত। তাহলে উনি সাবঅর্ডিনেট কোর্টের বিচারক কি বিচারটা করলেন? এই বিচারক যদি, এই বিচারক তো সারা বাংলাদেশে আছে, যারা লোয়ার কোর্টের যারা ম্যাজিস্ট্রেট আছেন এবং লোয়ার কোর্টের যারা বিচারক আছেন তারা কিন্তু তাদের বিচার হাইকোর্টে আসলে একদম উল্টে যায়। তাহলে তারা কি বিচার করেন? তাহলে আইন মন্ত্রণালয়, সরকার এগুলো দায়িত্ব, সেখানে যোগ্য বিচারক দেওয়া। আসলে বাংলাদেশে হয়েছে রাজনৈতিক ক্ষমতার কারণে দেখা গেছে কি যোগ্য লোকেরা ভালো জায়গায় ভালো বিচারপতি হতে পারে না, এমনকি জেলা জজ ম্যাজিস্ট্রেট ভালো ম্যাজিস্ট্রেট হইতে পারে না। পলিটিক্যাল প্রভাবিলিটি মানে পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে যে কেউ বড় বড় বিচারক হয়ে যায়। কিন্তু আসলে মেধা কিন্তু কিনা যায় না, সব কিছু কিনে গেলেও মেধা কিনে যায় না। কারণ এই যে বিচারপতি আজকে উনি সারা বাংলাদেশের বিচারপতিরা, বিচারকরা দেখবে যে ওনার বিচারটা সম্পূর্ণ উল্টো হয়ে গেল, তাহলে উনি বিচারের প্রতি, মানুষের প্রতি জুলুম করেছেন এবং নিরপরাধ এই 10 জন 15 জন মানুষকে উনি নির্যাতন, নিপীড়ন এবং 10 জন 15 জন মানুষকে উনি নিরপরাধ মানুষকে উনি মৃত্যুদণ্ড দিয়েছেন। তাহলে এই যদি হয় বিচার ব্যবস্থা, এই জন্য সাধারণ মানুষ আইন আদালতের প্রতি আস্থা রাখে না, আইন আদালতের প্রতি মানুষ বিরক্ত হয়ে যায়। কিছুদিন আগে দেখেছি 28 বছর জেল খেটে জামিনে মুক্ত হয়েছে, অবশেষে প্রমাণিত হলো উনি নির্দোষ। অনেক নিরপরাধ মানুষ আজকে জেলে পচে মরছে শুধুমাত্র এই পুলিশের কারণে, ম্যাজিস্ট্রেটদের কারণে, বিচারিক সিস্টেমের কারণে। আরও প্রশাসনে যারা আছে, আইনজীবীরা, পুলিশ, এমনকি বিচারক, তাদের আরও দায়িত্বশীল হতে হবে। পুলিশ আসামি অ্যারেস্ট করে, পুলিশ তদন্ত করে দেখা গেছে কি পুলিশ যার কাছে টাকা পায় তাকে সেভ করে দেয়, আর টাকা না দিলেও তাকে কি করে তাকে মামলায় অন্তর্ভুক্ত করে দেয়, চাষিরে তার নাম দিয়ে দেয়। পুলিশকে সৎ হতে হবে। অনেক পুলিশের দিকে তাকালে মনে হয় সে আপাতমস্তক একজন অপরাধী। এইভাবে পুলিশকে সমাজের রক্ষক কিংবা জনগণের সেবক হিসেবে রাখা হয়েছে। এই পুলিশ কিন্তু ভক্ষক হয়ে যায় এবং টাকার বিনিময়ে কাজ করে। আজকে যে মাদকের ছড়াছড়ি, এর পুলিশকে তো রাখা হয়েছিল আসামে মাদক যেন না ছড়িয়ে যায়, সেখানে পুলিশের কারণেই তো সারা দেশে মাদক ছড়িয়ে গেল এবং অনেক পুলিশ মাদক সেবন করে। কিছুদিন আগে দিলাম 1 কোটি ইয়াবা পুলিশ জব্দ করেছে, পরবর্তীতে সেটা পুলিশে গায়েব করে দিচ্ছে। তাহলে পুলিশ বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, আইনজীবী বলেন, সবাইকে সচেতন হতে হবে এবং সৎ হতে হবে, আদর্শিক হতে হবে। আজকে বিচারের নামে যে অবিচার হচ্ছে, মানুষের প্রতি জুলুম হচ্ছে, এরা কোন দেশের মানুষ? এরা আমার বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের প্রতি যদি আমরা অবিচার করি তাহলে মানুষ কোথায় যাবে? কাজে আমি বলছি সরকারকে দায়িত্বশীল হতে হবে। রাজনৈতিক বিবেচনা শুধু ম্যাজিস্ট্রেটদেরকে প্রায়োরিটি দিলে, বড় বড় কোর্ট দিলেই কিন্তু মানুষ নির্যাতনের শিকার হতে থাকে। এবং এই সারা বাংলাদেশের যেসব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, আমি কিন্তু অনেক ডিস্ট্রিক্টে গিয়ে মামলা করি, আমার যে অভিজ্ঞতা হয়েছে, লোয়ার কোর্টে যেসব ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে মিনিমাম 5 থেকে 7 বছর তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত এবং তাদের প্র্যাকটিস করা উচিত এই জজ কোর্টে কিংবা সুপ্রিম কোর্টে। এরপরে তাদের ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া উচিত। একদম কিছুই জানে না, মাত্র পাশ করেছে, পলিটিক্যাল লবিং এসে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, বড় বড় কোর্ট নিয়েছে। ঢাকাতেও অনেক জুনিয়র ম্যাজিস্ট্রেট আছে, আপনাদের আশ্চর্য হবেন যে তারা বিচারিক সম্পর্কে ভালো ধারণা নাই, কিন্তু ঢাকা কোর্টের ম্যাজিস্ট্রেট হয়ে বসে আছে। পলিটিক্যালি পাওয়ারের কারণে তারা এই সুবিধাগুলো নিচ্ছে, কিন্তু জনগণ কিন্তু এত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিচারের নামে অবিচারের শিকার হচ্ছে, জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। বা থানার ওসিগুলো দেখবেন পলিটিক্যালি কারণে সে ওসি হয়ে যায়, সে পলিটিক্যালি কারণে সে দায়িত্ব নিয়ে নেয় শুধুমাত্র টাকার কারণে। বাংলাদেশে এইভাবে এই পলিটিক্যালি কারণেই দায়িত্ব নেয়, বড় বড় দায়িত্ব নেয় শুধু টাকার জন্য, কিন্তু জুলুমের নির্যাতন শিকার হয় সাধারণ মানুষ বিচারের নামে ন্যায় বিচার পায় না, মানুষ প্রতারিত হয়, জুলুম নির্যাতনের শিকার হয়, অত্যাচারিত হয়। কাজেই এখনও সময় আছে আমাদেরকে সচেতন হতে হবে। যারা দায়িত্বশীল আছে, যারা লোয়ার কোর্টে, যারা ম্যাজিস্ট্রেট কিংবা দায়রা আদালতের বিচারক যারা আছেন, যারা পুলিশ আছেন, যারা তদন্ত করেন এবং যেসব তদন্তকারী কর্মকর্তারা আছেন, পুলিশ, ডিবি, সিআইডি, পিবিআই, আমি দেখছি যে তাদেরকে ডেকে নিয়ে যে টাকা দেয় তার পক্ষে অর্ডার দেয়। টাকার বিনিময়ে বড় বড় মামলার আসামি হয়ে যাচ্ছে, টাকা না দিলে সে আসামিও মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছে। এই প্রবণতা আমাদেরকে বাদ দিতে হবে, সকলকে সচেতন হতে হবে, এই দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের জন্য মেধাবী মানুষদেরকে মূল্যায়ন করতে হবে। যারা ম্যাজিস্ট্রেট হিসেবে, বিচারক হিসেবে যারা ট্যালেন্ট, অভিজ্ঞ, সবাই সব কাজের কিন্তু এক্সপার্ট না। বিচারক হিসেবে কিন্তু আমি অভিজ্ঞ না, আমি একজন আইনজীবী হিসেবে অভিজ্ঞ হতে পারি। কাজে যে কাজের এক্সপার্ট তাকে সেই কাজে দেওয়া উচিত। দিলেই কিন্তু আমাদের দেশে এই দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন, অসমতা, অসঙ্গতি কমে আসবে, মানুষ ন্যায় বিচার বলতে আস্থাশীল হবে। অন্যথায় মানুষ বারবার এই নির্যাতনের শিকার হচ্ছে, মানুষ হতাশ হচ্ছে। আমার দেশের মানুষ, আমরা সরকারকে ট্যাক্স দেই, ব্যাট দেই, আমাদের টাকা সরকার ঠিক আছে, অথচ আমরাই ন্যায় বিচার থেকে বঞ্চিত হই। এমনটা যেন আর না হয়, এটি হলো আমাদের প্রত্যাশা।